আসসালামু আলাইকুম ভাই। আমি আপনার রাইড শেয়ারিংয়ের ভিডিওগুলা নিয়মিত দেখি, ঠিক আছে? আর আমি বর্তমানে আছি দুবাইতে। তো ভাই দুবাই থেকে আমি স্যালারি যে খুব বেশি পাই তা না। আমি এখানে স্যালারি পাই অনলি 30,000 টাকা। তো বাড়ি ছাড়ে, এলাকা ছাড়ে, বুঝছেন? আসলে দেশ দেশের মায়ায় আর কি থাকতে পারি না এখানে। ভাল লাগে না, খুব কষ্টে আছি। 2 বছর হয়েছে। তো আমি অনেক কষ্ট করে কিছু টাকা জমাইছি। তাই ভাবতেছি যে একটা ভালো একটা বাইক নিয়ে আমি রাইড শেয়ারিং করব, ঠিক আছে? যদি আপনার একটু সহযোগিতা পাইতাম তাহলে অনেক ভালো হতো ভাই। আর আপনার পার্সোনালি একটু মতামত যদি দিতেন। আর আমার কোয়ালিফিকেশান হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান বিএ। আমি একটা এনজিওতে চাকরি করছিলাম। তো যদি যা চেষ্টা করি এনজিওতে চাকরি করতে পারবো, কিন্তু আসলে আমি চাকরি করতে চাই না আর কোনো। আর মানুষের আন্ডারে আর আমি কাজ করতে আমার ভালোই লাগে না ভাই। তো নিজে কিছু করার চেষ্টা করতে মানে চাই আর কি, হালালভাবে। তো কেমন হবে একটু যদি বলতেন ভাই। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ায় ভালো এবং সুস্থ আছি। আর ভাইয়ার ভয়েসটা শুনে আসলে বিষয়টা বুঝতে পারছেন যে ভাইয়া কী বলছে। তো ভাইয়া আসলে আমাকে মেসেঞ্জারে নক দিছিল। তো ভাইয়ের সাথে কথাবার্তা বলে খুবই ভালো লাগছে। তো এরকম প্রশ্ন আসলে সবাই করে, অনেকেই জানে, মানে বলে আমাকে এ ধরনের কথাবার্তা। তো অনেকেই আসলে বাইরে থাকে, বাইরে থাকলে আসলে যে ভালো ইনকাম করা যায় এরকম না, আবার দেশে থেকেও যে ভালো ইনকাম করা যায় এরকমও না। আসলে সব কিছু ভাগ্যের উপরে নির্ভর করে। কারো বিদেশে গিয়ে ভালো ইনকাম করতে পারে, আবার কেউ দেশে বসে ভালো ইনকাম করতে পারে। যাই হোক, তো ভাই আসলে জানতে চাইছে যে দেশে এসে কি রাইড শেয়ার করে সে চলতে পারবে কি না। তো এই বিষয়ে আসলে কথা বলবো। কিন্তু ভাই মূলত এখন যে একটা রাইড শেয়ারিংয়ের পরিস্থিতি, মানে রিক্সাওয়ালা বলেন, সিএনজিওয়ালা বলেন, অথবা প্রাইভেট কারওয়ালা বলেন, অথবা সাধারণ পাবলিকের কথাই বলেন, কেউই কিন্তু ভাই রাইড শেয়ার যারা করে তাদেরকে চোখে দেখতে পায় না, মানে তাদেরকে একদম খারাপ চোখে দেখে। এগুলোর পিছনে অনেক কারণও আছে, কারণগুলো আস্তে আস্তে বলতেছি। আগে ভাইয়ার প্রশ্নের উত্তরটা দিই। যদিও ভাইয়াকে আমি তার মেসেঞ্জারে রিপ্লাইটা করছিলাম, তবুও মানে ভাইয়ের কাছে অনুমতি নিয়ে আর কি এগুলো এই ধরনের কথা অনেকেই বলে। অনেকেই দুবাই থেকে, সৌদি থেকে, অনেক জায়গা থেকে আসলে আমার ভিডিওগুলো দেখে, তো তারা আসলে এই কথাগুলো বলে। তো ভালো লাগে বিষয়টা। এখন কথা হচ্ছে ভাই, কিছু কিছু ভাই ব্রাদার আছে যারা ঢাকা শহরে মানে রাইড শেয়ার করে, কিন্তু তারা ভাবে যে তারাই রাইড শেয়ার করবে। মানে তারা চায় না যে এই রাইড শেয়ারিং পেশা অন্য কেউ আসুক, মানে এটা কেউ চায় না যে গাড়ি বেশি হবে, যত গাড়ি বেশি হবে ততই কিন্তু ইনকাম কমবে, এটাই ভাবে সবাই। কিন্তু ভাই ঢাকা শহরে তো ভাই গাড়িও তত বেশি, লোকজনও অত বেশি। মানে যেরকম গাড়ি ওরকম লোকজন। তবুও এখন মানে গাড়ির সংখ্যাটা একটু বেড়ে গেছে আগের তুলনায়, কারণ এখন বেকারত্ব বেড়ে গেছে আর সবাই এই রাইড শেয়ারিং পেশা হিসাবে নিচ্ছে। তো এই কথাটা কিন্তু আমি অনেক আগেই বলছি, অনেক ভিডিওতে বলছি, ভাই রাইড শেয়ারিং পেশা হিসেবে কেউই নেবেন না। আমিও কিন্তু পেশা হিসাবে নিই নাই। এখন আমি হয়তো অন্য কোনো কাজ পাচ্ছি না বা কাজ করতেছি না, যার কারণে আসলে মানে রাইড পেশা হিসেবে নিছি আর কি। কিছুদিনের জন্য নিছি, কিছুদিন বলতে আরও কয়েক বছর করতে হতে পারে, আবার তার আগেও বন্ধ করে দিতে পারি, অন্য কাজও করতে পারি। তো এটা শিওর করে বলা যাচ্ছে না যে কখন ভাগ্য পরিবর্তন হবে। তো চেষ্টা করতেছি অন্য কাজ করার বলতে ওই ভাইয়ের মতো আমারও কিন্তু চাকরি ভালো লাগে না। চাকরি নিতে পারি, কিন্তু চাকরি ভালো লাগে না। তবুও যদি মানে ভাগ্যে যদি চাকরি লেখা থাকে তাহলে তো চাকরি করতে হবে। আর রাইড শেয়ারিং করে কারা, মানে এখন ওই ভাই মনে করেন বিদেশ থেকে আসলো, হুট করে তো উনি একটা চাকরি নিতে পারবে না, আর হুট করে যে কোনো কাজ করতে পারবে না, যার কারণে কিন্তু উনি পেশা হিসেবে রাইড শেয়ারটা বেছে নিতে চাচ্ছে আর কি। তো এর জন্য আসলে ঠিক আছে, এটা ঠিক আছে। এখন মনে করেন উনি বাইরে থেকে আইসা, বা ধরেন অনেকেই বেকার আছেন, এখন হুট করে তারা একটা চাকরি ম্যানেজ করতে পারবেন না। এখন আপনার কাছে বাইক আছে, আপনি বাইক দিয়ে রাইড শেয়ার করতে পারেন, এটা ঠিক আছে, অ্যাপ্রিসিয়েট, এটা আপনি করতে পারেন, এটা করলে খারাপ হয় না। কিন্তু ভাই এখানে একটা কথা আছে, মনে করেন রাইড শেয়ারিং কিন্তু কোনো আইডেন্টি নাই। এখন মনে করেন হ্যাঁ ইনকাম করা যায়, আপনার চাকরির থেকে বেশি ইনকাম করা যায়, এটা সম্ভব। কারণ বর্তমানে আপনার সাধারণ একটা চাকরি করলে সর্বোচ্চ 20 থেকে 25,000, ধরেন সর্বোচ্চ 30,000 টাকায় ইনকাম হোক, 30,000-এর বেশি তার শুরুতে স্যালারি পাবেন না। মানে ভালো একটা চাকরি নিলেও শুরুতে 30,000-এর উপরে কোনো স্যালারি পাবেন না। তো রাইড শেয়ার করে 20 থেকে 25,000, 25 থেকে 30,000,
মানে পরিশ্রমের উপর ডিপেন্ড করে আপনি কতক্ষণ রাইড শেয়ার করতেছেন, ওইটার উপর ডিপেন্ড করে আপনি ওরকম একটা ইনকাম করতে পারবেন। তবুও ভাই চাকরি কিন্তু ভালো, রাইড শেয়ারিংয়ের থেকে চাকরি ভালো। আমি কখনোই বলবো না যে ভাই রাইড শেয়ারিং অনেক ভালো। এটা ভাই ঠিক আছে, আপনার স্বাধীনতা আছে, কিন্তু ভাই স্বাধীনতা থাকলেও এটার কোনো আইডেন্টি নাই। আপনি মনে করেন চাকরি করলেন, এটার একটা আইডেন্টি আছে। আপনি একজনকে বলতে পারবেন ভাই আমি অমুক জায়গায় চাকরি করি বা ওই কোম্পানিতে চাকরি করি, এটা আপনি বলতে পারবেন। কিন্তু আপনি রাইড শেয়ার করলে এটা আসলে কাউকেই বলতে পারবেন না। এটা বলা যায় আগে শুরুর দিকে যে ভাই আমি রাইড শেয়ারিং করতেছি, তো তখন মানুষ সবাই মানে অ্যাপ্রিসিয়েট করতো যে না ঠিক আছে, রাইড শেয়ারিং পেশাটাও খারাপ দেখতো না। কিন্তু এখন এটা আসলে খারাপ চোখে দেখে কিছু কিছু লোকের কারণে, সবার জন্য না, কিছু কিছু লোকের কারণে। অনেকে আসলে আমাকে কমেন্ট করে, এটা আসলে খারাপ কমেন্ট বলা যাবে না, কমেন্টগুলো আসলে যেটা সত্যি ওইটাই বলে যে ভাই রাইড শেয়ারিংয়ের কারণে বা আপনাদের কারণে আমরা আসলে বাইক, যারা আর কি সাধারণ বাইকার, তারা আসলে বলে কমেন্ট করে যে ভাই আপনাদের কারণে আমরা মানে বাইক চালাতে পারি না, মান সম্মান থাকে না, এই যে রাইড শেয়ারিং করে মানে বাইকের মান সম্মানটা নষ্ট করে দিয়েছেন। এখন ভাই মান সম্মানটা কিন্তু সম্পূর্ণ নিজের কাছে। আমি মনে করি আমার ওয়েটটা যদি ধরে রাখতে পারি তাহলে আমার মান সম্মান অবশ্যই থাকবে। আমি রাইড শেয়ার করি বা যা কিছুই করি, আমার ওয়েটটা আমাকে ধরে রাখতে হবে। এখন রাইড শেয়ারিং করতে এসে যদি আপনি চেষ্টামি করেন, আপনার মান সম্মান কেমন মানে কীভাবে থাকবে ভাই? চেষ্টামি করা যাবে না। এখন যদি আপনি চেষ্টামি করেন, ওটা যদি একটা রিক্সাওয়ালা দেখে, সেও কিন্তু আপনাকে বলবে যে না ওই শালায় মানে চেষ্টামি করে। মানে অনেকে দেখছি যে রিক্সার ভাড়া নিয়ে জায়গা, মানে কথাটা ধরেন রিক্সার সাথে চুক্তিতে মিলতেছে না, ওরা ডাক দিয়ে কয় ভাই আসেন আমার সাথে চলেন, এভাবে রিক্সা ভাড়া নিয়ে যায়। তো এগুলো আসলে করা উচিত না, যার কারণে রিক্সা সিএনজিওয়ালা সবাই আসলে কেউই চলে দেখতে পারে। অথবা দেখবেন যে রাস্তা দিয়ে একটা ফুটপাথ দিয়ে লোক হাইটে যেতেছে, ওরা ডাকতে ভাই কই যাবেন আসেন আসেন। এটা আসলে বলা উচিত না, কারণ যে যাবে সে আপনার কাছে এমনিতেই আসবে। মানে একটা লোক যদি আপনার কাছে সাথে যায়, আপনার কাছে এমনিতেই আসবে। আপনার কাছে যদি দুইটা হেলমেট থাকে, একটা ছোটো হেলমেট একটা বড় হেলমেট, মানে এটা রাইড শেয়ারিং যারা করে আসলে তাদেরকে দেখলেই বোঝা যায় যে সে রাইড শেয়ারিং করে। কারণ যে ধুলাবালি রোদ পুড়লে আপনি কিছুদিন করার পরে আপনার ফেজের একটা লুকই চেঞ্জ হয়ে যাবে। কারণ আপনার চাকরি করলে একটা ফেজের লুক থাকবে অন্যরকম, আর আপনার রাইড শেয়ারিং করলে ফেজের লুক থাকবে অন্যরকম। তো এটা তখন আপনি কিছুদিন রাইড শেয়ার করলে আপনাকে চেহারায় পরিবর্তন হয়ে যাবে। তখন মানে একটা লোক দেখলেই বুঝবে যে আপনি বাইক দিয়ে রাইড শেয়ারিং করেন। কারণ রাইড শেয়ারিংয়ে পরিশ্রম আছে ভাই, এত সহজ না। রোদে থাকতে হয়, তারপর ধুলাবালি খাইতে হয়, চেহারা কালো হয়ে যায়, হাত কালো হয়ে যায়। এটা আসলে কিছুদিন করলে বুঝতে পারবেন যে রাইড শেয়ারিংয়েও পরিশ্রম আছে। পরিশ্রম ছাড়া ভাই কোনোভাবেই মানে হালালভাবে সৎভাবে ইনকাম করা পসিবল না। যে কোনো কাজ, সব কাজেই পরিশ্রম আছে। আপনি হালাল ইনকাম করতে হলে সব কাজেই পরিশ্রম আছে। যাই হোক, এ বিষয়ে আর কথা না বলি। কিন্তু এখন মানুষ সাধারণ পাবলিক কেন বাইকারদেরকে মানে যারা রাইড শেয়ার করে তাদেরকে চোখে দেখতে পায় না, এটা বলি। তো ওই যে বললাম ফুটপাথ দিয়ে একজন হাইটে গেল বা মার্কেটের সামনে একজন হাইটে গেল, যাকেই দেখে তাকেই বলে ভাই কই যাবেন। এগুলো আসলে কখনোই বলা যাবে না। যে ব্যক্তি যাবে সে আপনাকে আইসা জিজ্ঞাসা করবে ভাই যাবেন কি না। তো এরকম গতকালকে একটা ঘটনা বলি, এটা মানে গতকালকেই ঘটছে। গতকালকে আমি যে পুলিশ হসপিটাল মানে পল্টন পুলিশ হসপিটালের অপোজিট সাইডে দাঁড়াইছিলাম। তো ওখানে অনেকগুলো বাইক ছিল। তো আমি কী করছি, আমি কিন্তু যেখানে বেশি বাইক ওখানে কখনোই দাঁড়াই না, সামনে যে সাইডে একা একা দাঁড়াই, অথবা একটু সামনে যেখানে কম বাইক ওই জায়গায় দাঁড়াই। তো গতকালকে ওর ব্যতিক্রম কিছু করে নাই, ওই বাইক বেশি দেখে আমি সামনে যে দাঁড়াইছি। তো একটা লোক আমার কাছে এসে বলতেছে ভাইয়া কল্যাণপুর যাবেন নাকি, কল্যাণপুর বাস স্ট্যান্ড। তো আমি বললাম জি ভাইয়া যাবো। তো উনি বলতেছে কত নেবেন, আমি বলছি ভাই আপনি কত দেবেন। তো উনি বলতেছে না ভাই আপনিই বলেন কত টাকা নেবেন। তারপরে আমি বললাম যে ভাই 200 টাকা দিন। তখন কিন্তু দুপুর টাইম ছিল, সময় তো একটা সময় দুপুর ঠিক একটা অথবা 1:20 এরকম আশেপাশে হবে আর কি। তো তখন আমি বললাম জি ভাই 200 টাকা দিন। তো ওই লোক বলতেছে আমাকে 150 টাকা যাবেন। আমি বলছি না ভাই 150 টাকা যাবো না। তো আরেকটা ভাই ডাক দিছে, তো তার কাছে ওই যাত্রীটা চলে গেছে। তো পিছন থেকে আরেকটা বাইকার কিন্তু চলে আসছে, মানে আমি যাত্রীর সাথে কথা বলতেছি, তো আরেকটা বাইকার চলে আসছে, আরও দু একজন চলে আসছে, মানে যাত্রীটা কই যাবে এর জন্য। কিন্তু দেখবেন একটা রিক্সাওয়ালা যখন একটা ভাড়া ঠিক করে, কিন্তু পিছনে যে রিক্সাওয়ালা থাকে সে ডাকাডাকিও করে না বা কিছু করে না। তার সাথে যখন চুক্তিতে না মেলে, তো এমনিতেই সে জানে যদি সে না যায়, সে এমনিতে যাত্রী আমার কাছে আসবে এটা জানে, সে কিন্তু রিক্সার উপরে বসে থাকে। আর আমার বাইকার ভাইরা কি করে, মনে করেন যে রিক্সাওয়ালার থেকেও খারাপ। মানে রিক্সাওয়ালা তো একদম মানুষ, কিন্তু আমি এটা ছোটো করে বলতেছি না, মানে তাদের থেকেও খারাপ। তারা খারাপ না, তাদের খারাপ বলতেছে, মানে এক্সাম্পল হিসেবে বলতে চাচ্ছি আর কি। তারা কি করে, একটা ভাড়া আসলে মানে 2-3 জন বাইকার মানে বাইক রাইখা মানে দূরে রাইখা চলে আসে কথা বলার জন্য, কই যাবেন। আরে ভাই কথা যদি আমার সাথে চুক্তিতে না মেলে, আপনার সাথে তো এমনিতেই যাবে, আপনার ডাকাটাকি করা লাগবে কেন। তো সে আইসা মানে আইসা যখন দেখছি যে আমি যাই নাই, তো আমার জিজ্ঞাসা করতেছে ভাই ওই লোকটা কোথায় যাবে। তো আমি বললাম ভাই কল্যাণপুর যাবে। তো বলতেছে কত টাকা দিবে বলে।
তো আমি বলছি ভাই 150 টাকা বলে, আমি এর জন্য যাই না। তো উনি আমাকে বলতেছে ভাই আপনি কত টাকা চাইছেন? আমি বলছি ভাই আমি 200 টাকা বলছি। তো সে আমার সাথে খুবই খারাপ ব্যবহার করে, 200 টাকা চাইছি কেন, আমি কেন তার কাছে 300 টাকা চাইলাম না। তো 300 টাকা বললে 250 টাকা দেবে, আর 250 বললে 200 টাকা দেবে, মানে যাত্রী কমায় দেবে। তো আমি বলছি, তারে বুঝাইলাম যে ভাই আমি আসলে তো পচা মাছ বিক্রি করি না বা মাছের ব্যবসা করি না, যে মূলামূলি এগুলো আমার পছন্দ না ভাই। আমি আসলে 200 টাকা বলছি, উনি 200 টাকা দিলে যাবেন আর নাই। আমি কিন্তু সবসময় ভাই 20 টাকা 30 টাকা সবসময় বেশি বলি, ধরেন ভাড়া যেটা ওটা থেকে 20 টাকা 30 টাকা বাড়াই বলি, 20 টাকা 30 টাকা কমায়, মানে ওইটার ভিতরে ডিফারেন্স করি। অনেকে কী করে 200 টাকা বা 400 টাকা বলে, তারপর কিন্তু ওই দামাদামি করতে করতে 200 টাকায় জায়গা, তাহলে এখানে ওয়েটটা করে রইলো ভাই, এখানে তো কোনো ওয়েট রইলো না। এটা করাই উচিত না ভাই। আপনি 200 টাকার ভাড়া কেন 400 টাকা চাবেন, আর 400 টাকার ভাড়া কেন আপনি 200 টাকা যাবেন গা? মানে ভাড়া 200 টাকা, উনি চাবে 400 টাকা, আবার যাত্রীর সাথে দামাদামি করে 200 টাকায় চলে যাবে, তাহলে লাভটা কী হলো ভাই? 200 টাকা আপনি 220 টাকা বলতে পারেন বা 250 টাকা বলতে পারেন, তখন আপনি 50 টাকার ভিতরে আপ ডাউন রাখেন। তো আপনি কেন 400 টাকা চাইবেন আর কেন 200 টাকার ভাড়া 400 টাকা বলে 200 টাকায় এবার যাবেন? এগুলো আসলে উচিত না, এর জন্য মানুষ আসলে খারাপ বলে। তো উনি আসলে আমার বুঝতে চাইছে যে আপনাদের মতো রাইডারের কারণে ভাড়া কমে যায়, এই যায় সেই যায়। এখন ভাই পাঠাও অ্যাপসে ওখান থেকে ভাড়া আসে কত, মানে পল্টন, ওটা পল্টন মডেল থানায় পাওয়া যায় আর কি, মডেল থানার ওখান থেকে আপনার এই কল্যাণপুর অ্যাপসে ভাড়া আসে 176 টাকা। আমি তখনই দেখাইছি, মানে তারে দেখাইছি যে 176 টাকা ভাড়া আসে। 176 টাকা ভাড়া আসলে তো ওখান থেকে কিন্তু আবার পাঠায় অ্যাপে 15% কমিশন লাগবে। তো 176 টাকা থেকে কিন্তু আবার এই ধরেন কত 17 টাকায় কাইটে নেবে, ধরেন 150 টাকা পাওয়া যাবে আর কি। হিসাব করে দেখলাম 150 টাকা পাওয়া যাবে, তাহলে লাভ কি? আমি তো ওই হিসেবে 200 টাকা বলছি দুপুর টাইম হিসেবে। 250 টাকায় যাওয়া যায় পল্টন থেকে কল্যাণপুর, তো ওটা কখন? যখন জ্যামজট থাকে, মানে পিক আওয়ার, অনেক ভাড়া থাকে বা অনেক রাশ, যখন রাশ চলে যে সিটির ভিতরে অনেক জ্যামজট থাকে, তখন আসলে 250 টাকা বললে তখন 250 টাকা দিয়ে, তখন জ্যামজট থাকে তখন বাড়ানো যায়। কিন্তু দুপুর টাইমে ভাই এমনিতেই কিন্তু লোকজন কম থাকে, আর আমি কিন্তু দুপুর টাইমে বের হই। এখন দেখেন কত বাজে, 11টা বাজতেছে। তো আমি এই দুপুর টাইমে, আমি এই সকাল টাইমে বের হই না, একটু অসুবিধা হয় বের হইতে। আমি আসলে একটু যে ওষুধটা খাই, এটা তো আগেও বলছি, এখন যে ওষুধ খাচ্ছি ওই ওষুধটা আসলে ঘুমের ওষুধ, মানে ওই ওষুধটা খাইলে আসলে ঘুমটা একটু বেশি হয়, যার কারণে সকালবেলা বের হইতে পারি না। তো চেষ্টা করব সকালবেলা বের হওয়ার। যাক, আজকে অনেক কথা বললাম, আর ওই আশা করি যে ভাইটা আসলে কমেন্ট করছে, আর আপনারা এই ধরনের কমেন্ট করেন যে বর্তমানে রাইড শেয়ার করে কি উচিত না। তো এটা আপনারা পার্ট টাইম হিসেবে করতে পারেন ভাই, এটা ফুল টাইম হিসেবে কেউই করবেন না, আর এটার কোনো ফিউচার নাই। আপনি মনে করেন যে রাইড শেয়ারিং করে 1000, 1500, 2000 ইনকাম করবেন, কিন্তু তবুও টাকা দেখবেন সেভ করতে পারবেন না। চাকরি করলে যেমন টাকাটা সেভ করতে পারবেন, রাইড শেয়ার করে টাকা সেভ করতে পারবেন না। আর এটার কোনো ভবিষ্যৎ নাই, এটার কোনো প্রমোশন নাই। আপনি এটা করে এখনও যা করবেন এই 5 বছরে একই, আপনার কোনো প্রমোশন হবে না যে আপনি 2 বছর পর কষ্ট করলে যে প্রমোশন পাবেন বা ভাড়া আপনাকে বেশি দেবে লোকজনে, এরকম কিন্তু না। আপনি নতুন হিসাবে যে টাকা পাবেন আবার পুরনো হলে এই একই টাকা ভাড়া পাবেন, এটার কোনো প্রমোশন নাই। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর অনেক কথা বললাম ভাই, জানি না। আর আমি কিন্তু ভাই প্রতিদিন রাইড শেয়ারিংয়ে ভিডিও করি না। আমার যে ভিডিওগুলো দেখতেছেন এই ভিডিওর মধ্যে কিন্তু সর্বোচ্চ 20-25টা রাইড শেয়ারিংয়ের ভিডিও, আর বাকিগুলো অন্য টপিকে। তো আজকে অন্য টপিকের কথা বললাম। জানি আমি রাইড শেয়ারিংয়ের ভিডিওগুলো একটু বেশি ভিউজ হয়, কিন্তু আমি তো ভিউজের আশায় ভাই ভিডিও করি না। ভিউজ দিয়ে কী করবো ভাই? আপনারা যে একটা ভালোবাসেন, যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, তারা জানেন আসলে আমি ভিউজের আশায় ভিডিও করি না। ভিউজ দিয়ে কী করবো ভাই? আপনারা যে একটা ভালোবাসা দেন, ভিউজ তো ভাই অনেক হয়। আমার একটা ভিডিওতে 8,500 ভিউজ হয়েছে, ওটা থেকে সাবস্ক্রাইবার আসছে মাত্র কত 10টা না 15টা সাবস্ক্রাইবার আসে। আর একটা ভিডিওতে আমার কত 1000 সাবস্ক্রাইবার, মানে 1000 ভিউজ হয়েছে, ওটাতে সাবস্ক্রাইবার আছে 50টার উপরে। তো এরকম ভাই ভিডিও বানালেই হবে না, কারণ মানুষ সাবস্ক্রাইব করে কখন? যখন ভিডিওটা তার কাছে বেশি ভালো লাগে বা তার কাছে মনে হয় যে না ভিডিওটা তার জন্য দরকার বা উপকারী, তো তখন আসলে ওইটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে। তো আজকে অনেক কথা বললাম, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।